আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন গল্পটি শুরু করা যাক। আজকের গল্পটির নাম পরীদের বাড়ির বাগান। বিলু আজ পুরো প্রস্তুতি নিয়েছে, যে করেই হোক পরীর বাড়ির বাগান থেকে যে করেই হোক আম চুরি করবেই। ছোটবেলা থেকেই পরীদের দেখে আসছে, বড় অদ্ভুত একটা পরিবার। কারোর সাথে কথা বলে না, পাড়ার কোনো উৎসবে অংশগ্রহণ করে না, একদম চুপচাপ। পুরীর বাবা বাজার ঘাট করত, কাজ কাজ করত, কিন্তু পাড়ার কারোর সাথে একটা কথা অবধি বলতো না। পুরীর বিয়ে হয়ে যাওয়ার পর পুরীর বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না। সত্যিই বড় অদ্ভুত একটা পরিবার। ওই পরিবারের আরও একটা অদ্ভুত জিনিস যেটা অনেককে ভীষণই ফেলে দিত, সেটা হচ্ছে ওই পরীর বাবা মাঝে মধ্যেই গোটা ছাগল মুরগি কিনে নিয়ে যেতেন, অথচ বাড়িতে লোক বলতে মাত্র দুজনই। পুরীর বিয়ের আগেও পুরীর বাবা ছাগল মুরগি হাঁস কিনে নিয়ে যেত, এটা ঠিক। তবে ইদানিং 2 দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পুরীর বাবা। এত ছাগল মুরগি নিয়ে কি করে পোষে? কিন্তু ওই বাড়ির ভেতর দিয়ে কেউ আজ অবধি কোনো ছাগল মুরগির ডাক শোনেননি। কিন্তু এত কিছু সত্ত্বেও বেলু পিছুপা হয়নি। সে তার নিজের পরিকল্পনা মতো এগিয়ে চলল। 6 কাঠা জমি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আর ওই জমির একেবারে শেষের দিকে পরীরের ঘর। পরীর মা আগের রাস্তায় বার হতো, এখন বেশ কয়েক বছর ধরে ওনাকে দেখা যাচ্ছে না। পরীদের বাড়িতে মাঝে মধ্যেই পরীর বাবার সাথে পরীর মায়ের ঝামেলা হতো। পরীর বিয়ে হয়ে যাওয়ার পর ঘন ঘন অশান্তি হতো, তখন পরীর মায়ের গলা পাওয়া যেত। তবে বেশ কিছুদিন ধরে পরীদের বাড়ি ক্রমশ চুপচাপ, কোনো রকম ঝগড়াঝুটি ঝামেলার আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তবে পরীর বাবা মাঝে মধ্যে বাড়ি থেকে বাইরে বেরোয়, তাও আবার খুব কম সময়ের জন্য। পাড়ার অনেকেই সন্দেহ করত পরীর বাবা আবার পরীর মাকে খুন টুন করে দেয়নি তো। পরিকল্পনা মতো ভেলু বাড়ির পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢুকে। বাড়ির পাঁচিল টপকে ভেতরে নামার পর ভেলু আশেপাশে বেশ ভালো করে দেখে নেয়। এরপর সে আম গাছে আস্তে আস্তে ওঠে এবং টপ টপ করে কাঁচা আম পাড়তে থাকে। গাছ থেকে পাড়া আমগুলো বেলু পাঁচিলের বাইরে দাঁড়িয়ে থাকা ওর সব থেকে কাছের বন্ধু জয়কে ছুড়ে দেয়। জয় সেই আমগুলো ক্যাচকুলুফে ব্যাগের ভেতরে ভরতে থাকে। জয় হচ্ছে ভেলুর সব থেকে কাছের বন্ধু। তারা দুজনেই কোনো একটা বিষয় নিয়ে বিতর্ক করতে করতে সে সাহসী আর কে ভীতু এই প্রসঙ্গে কথা উঠতেই এই পরীদের বাগান থেকে আম পাড়ার প্রসঙ্গ আসে। এই পরীদের বাড়ি নিয়ে অনেক বন্ধুর মধ্যে একটা ভয় কাজ করে, কারণ এই বাড়িতে এখনও বিদ্যুতের লাইন নেয়নি। সন্ধ্যা হলেই বাড়ি অন্ধকার হয়ে যায়। তার উপরে এই বাড়ির লোক কারোর সাথে কথা বলে না। পাড়ার লোকের কাছে বিষয়টা কেমন অদ্ভুত লাগে। এই জন্যই অনেক বাড়ির অভিভাবকেরা তাদের ছেলেপুলেরা দুষ্টুমি করলে পরীর বাগানে রেখে দিয়ে আসবো এই বলে তাদের মনে ভীতি সঞ্চারণ করতে থাকে। জয়ের সাথে বাজি ধরে নিজেকে সাহসী প্রমাণ করার থেকে জয়ের কাছে নিজের সম্মানটা বেশ বড়, তাই সেই সম্মানও নিজেকে বীর পুরুষ হিসেবে প্রমাণ করবার জন্যই বিলু পরীদের বাড়িতে এসে আম পাড়ার প্রসঙ্গটিকে বেশ সিরিয়াস করে নেয়। এদিকে বিলু তখন আম পেড়ে টপাটপ করে পাঁচিলের বাইরে ছুটে ফেলছিল। জয় ভেতর থেকে আসা আমগুলো ক্যাচ ধরার চেষ্টা করছিল, কিন্তু সবকটাকে আর ক্যাচ ধরা সম্ভব হয়ে উঠছিল না। বেশ কয়েকটা আম পড়ার পর বিলু দেখল গাছের ওই ঢালে আম আম বেশ কমে এসেছে। তখন বিলু এবার বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নেয়। বিলু আম গাছ থেকে লাফ দিয়ে নেমে পাঁচিলের উপরে হাতে ভর দিয়ে যেই উপরে উঠতে যাবে, তখনই বিলুর গায়ে কে যেন হাত রেখে বিলুকে উপরে উঠে না যেতে দিয়ে নিচের দিকে নামিয়ে দেয় এবং বিলুর হাতটা চেপে ধরে। বিলুর বুকের ধূমকূপের গতি নিমেষেই বাড়তে লাগলো। বিলুর গলা শুকিয়ে এলো, কান শোঁ শোঁ করতে লাগলো, মুখটা কিছুটা হা হয়ে গেল। বিলু অন্ধকারের মধ্যেই বেশ বুঝতে পারছিল এটা পরীর বাবা। বিলু, কাকু আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। তবে পরীর বাবা বিলুকে অবাক করে বলল, আমাকে একটু উপকার করতে পারবে বাবা? বিলুর এবার ধরে প্রাণ ফিরে পেল। বিলু জিজ্ঞাসা করলো, কি উপকার?
পরীর বাবা বলল, আমার বউ হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না, আমার বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে। বিলু বলল, এই কাজ আমি এখনই বাইরে গিয়ে ডাক দিচ্ছি, লোক চলে আসবে। পরীর বাবা, খবরদার এখানে চেঁচিয়ে লোক ডাকিস না, আমার বউকে আমি জানাতে চাইছি না, কারণ ও ডাক্তার কবিরাজ এসবে ভয় পায়। এখন যদি হাসপাতালের নাম শোনে তাহলে ওকে আর বাড়ি থেকে বের করা সম্ভব হবে না। বিলু বলল, কিন্তু হাসপাতালে গেলেই তো কাকিমা বুঝে যাবে তাকে সকলে মিলে হাসপাতালে নিয়ে এসেছে, এমনিতেও জানবে অমনিতেও জানবে। এদিকে বিলুর আসতে দেরি হচ্ছে দেখে ভয় পাচ্ছিল, টপকে ভেতরে আসে। পাঁচিল থেকে নামার পরেও হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। জয় ভাবলো, আজ বুঝি ধরা পড়ে গেলাম, কিন্তু বিলুর আশ্বাস দেয় কিছু হবে না, আমাদের একটু কাকুদের সাহায্য করতে হবে। বিলুর কথায় পুরীর বাবা উত্তর দেয়, আরে হাসপাতালে পৌঁছানোর পর জানলে অসুবিধা নেই, কিন্তু তার আগে জানিয়ে দিলে অসুবিধা। ও, ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেব, তখন ওকে বার করা খুব মুশকিল হয়ে যাবে। বিলু বলল, আচ্ছা ঠিক আছে, আমি কয়েকজনকে ডেকে নিয়ে আসছি। পরীর বাবা বলল, কোনো রকম যেন শব্দ না হয়, চুপি চুপি আসবি তোরা, তাড়াতাড়ি আসার চেষ্টা করিস, আমার বউয়ের অসুস্থতা নিজের চোখে দেখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে। বিলু আর জয় পাড়ার ক্লাবে যায় সাহায্যের চাওয়ার জন্য। বিলু আর জয়ের কাছে বিষয়টা বড় অদ্ভুত লাগে। বউকে হাসপাতালে নিয়ে যেতে হবে, অথচ কাউকে বলা যাবে না হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ক্লাবের থেকে ৩-৪ জন ছেলে আর একটা ব্যান জোগাড় করে সকলে মিলে ওই পরিদের বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। পরিদের বাড়ির বাইরে যে গেটটা ওটা খোলাই ছিল। সকলে মিলে পরিদের বাড়ির যে সদর দরজা সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়, দেখে দরজাটা ভেতর থেকে খোলা। বাড়ির ভেতর থেকে ভীষণ ধোঁয়া বেরোচ্ছে। পাড়ার ছেলেপুতরা ভাবছে ভেতরে কারোর বিপদ হলো না তো। তো তখন সকলে মিলে ভেতরে ঢোকায় সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখ পড়ে ভেতরের একটি ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভেতরে একটা মোমবাতি কিংবা হারিকেন জ্বালানো আছে। সেখান থেকে একটা মৃদু আলোর রেখা বাইরে দেওয়ালে এসে পড়ছে। সেই ঘরটা থেকেই ধোঁয়া বার হচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো ঘরের পুরো মেঝেতে রক্তে রক্তাকার একজন মহিলা সেই রক্ত নিয়ে স্নান করছিল। মহিলাটি ছিলেন পরীর মা, তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিকমতো চেনা যাচ্ছিল না। ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত আর অন্য হাতে ছিল একটি জুডি। মহিলাটি মুখে বিট করে কি যেন বলছিল। মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল। এইরকম একটা পরিবেশে তখন সবাই কি করবে এটা না বুঝতে পেরে পাড়ার ছেলেপুলেরা প্রথমে একটা চিৎকার দেয় এবং তারপর সকলে মিলে একটা জাড়া দৌড় দেয়। এলো পাতাড়ি দৌড়, যে যেখানে পড়ছে দৌড়াচ্ছে। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখল পরীর বাড়ির ভেতর থেকে সকলে এলোপাতাড়ি ভাবে দৌড় দিচ্ছে। প্রতিবেশীরা যখন ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, এইভাবে কে সে দৌড়াচ্ছেই বা কেন, তখন ওই ছেলেটা পরীদের বাড়ির দিকে তাকিয়ে বলে, ওই বাড়িতে ভূত আছে। বলতে বলতে ছেলেটা ওখানে অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা কৌতূহল বশত পরীদের বাড়ির ভেতর যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন সেই ধোঁয়ার কারণ খোঁজার জন্য যেই বাড়ির সদর দরজা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, তখন এদিক ওদিক খোঁজাখুঁজির পর যেই ঘরটা থেকে হারিকেন মোমের আলো আসছিল সেই দরজা দিয়ে ভেতরে ঢুকে তারাও একই দৃশ্য দেখতে পায়। এই রকম একটা দৃশ্য দেখে সকলে হতবাক। সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করলো তারা। থানা থেকে আধ ঘন্টার মধ্যেই পুলিশ আসে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি।
পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আশেপাশের দুইজন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরপরই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই ঘটনার 2 দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজখবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে, এই ঘটনাটা সবার আগে কে দেখেছে? তখন সকলেই বিলুর দিকে তাকায়। বিলু পুলিশ দেখে ভয় পেয়ে যায়। তখন সেই অফিসার বিলুকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই। এরপর বিলু পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে এই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে বিলুর দিকে তাকিয়ে থাকে। তারপর সে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করে, তুই ঠিক বলেছিস তো? কারণ ওই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে। যেই লাশটা ছিল পুরীর বাবা বাবা ওই মহিলার স্বামী এবং ওই বাড়ির মালিক, যিনি পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছে। ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভিতরে রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল, ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না, আমরা গোটা জায়গা সিল করে দিয়েছি। যদি কেউ ওই বাড়ির ভেতর যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন ভেতরে যেন না যায়। এরপর তিনি চলে গেলেন। জয় আর বিলু তখন দুজনের মুখ চাওয়া চাই করছে। জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বিলু, পুরীর বাবা যদি মারা যায় তাহলে সেই দিন আমরা কাকে দেখলাম? বিলু কোনো উত্তর দিতে পারে না। এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকতো যদি না 2 দিন পর সেই অফিসার আবারও সেই পরীর বাড়ির দিকে আসতো। শুধু অফিসার একা এসেছে বললে ভুল হবে, সাথে ছিল 8 থেকে 9 জন মাটি কাটার লোক। অফিসার যে জায়গা নির্দেশ করছিল সেই জায়গায় খোঁড়াখুড়ি করছিল ওই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিয়েছিল। 6 ঘন্টা পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবারও থানার দিকে রওনা দেয়। তবে অফিসার যাওয়ার আগে বেশ কিছু কয়েকজনকে জিজ্ঞাসা করে যে এইরকম অদ্ভুতভাবে হাড়গোড় তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করলো, ওই হাড়গুলো কার, কি বৃত্তান্ত? অফিসার শুধু এটুকু বলল, এই বাড়ি থেকে গ্রেপ্তার করা মহিলাটিকে তার এই সকল অদ্ভুত কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞাসা করতে সে কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখানো হলে সে গটগট করে সব বলতে থাকে। ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন, সে আরও অনেক বছর বাঁচতে চায়। এজন্য প্রথমে কুকুর, ছাগল, বিড়ালের উপরে কালো জাদু করত। সে ভাবত ওদের হত্যা করে কালো জাদু প্রক্রিয়া দ্বারা নিজের শরীরের বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায়। এত সব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন তখন সেই মহিলা ভাবেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল হচ্ছে। এই কারণে সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহকে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন। তিনি ওই যে আম গাছটা, ওই গাছের নিচেই উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন। আর উনি ওই সব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমাদের সন্দেহ ছিল উনি হয়তো এর আগেও অন্য কারোর জান নিয়েছেন, তাই এ কারণেই এখানে এসে মাটি খুঁড়ি আর তারপর এসব সামনে আসে। অফিসার হেসে একসময় ওখানে থাকা লোকজনদের ব্যঙ্গ করে বলল, আপনাদের নাকের নিচে এত সব ঘটনা ঘটে গেল আর আপনারা কিছুই জানেন না। সত্যি বড়ই অদ্ভুত, একই পাড়ায় এত সব ঘটনা ঘটে গেলেও কেউ জানতে পারল না। যদিও অফিসারের ওই কথোপকথনের এই ব্যাপারটা পরে জেনেছিল জয় আর বিলু। বেশ কয়েকদিন পর একদিন জয় বিলুকে সেই ঘটনাটার রহস্যের সম্পর্কে বলছিল। তখনও দুইজন স্বাভাবিক আলোচনা করছিল অন্য একটা বিষয় নিয়ে। তারপর এই প্রসঙ্গে আসে তারা। জয়, জানিস তো বিলু, আমার মনে হয় পুরীর বাবা কষ্ট পাচ্ছিলেন, এ কারণে সে আমাদের ওই বাড়িতে পুলেদের নিয়ে আসতে বলছিলেন। সে সরাসরি বলেনি, কারণ যদি আমরা ভয় পেয়ে ওখানে অজ্ঞান হয়ে যাই তাহলে হয়তো আমাদেরও পরীর মা হত্যা করত। এ কারণে সে লুকিয়ে লুকিয়ে আসতে বলছিল পাড়ার ছেলেপুলেদের সাথে। বিলু, হ্যাঁ রে, আমিও ঠিক এটাই ভাবছিলাম। তবে আশ্চর্যের বিষয় এই যে আমাদের চোখের আড়ালে পরীর মা যে এইসব কাজকর্ম করে বেড়ায় আমরা সেটা ক্ষণাক্ষণেও টের পাইনি।
এরই মধ্যে একদিন বিলু বিকেলে মাঠে খেলতে যাওয়ার সময় খেয়াল করলো পাড়ার ক্লাবের সামনে বেশ জড়সড় হয়ে অনেকে দাঁড়িয়ে আছে। ওদের মাঝে জয়ও দাঁড়িয়ে আছে। বিলু দূর থেকে জয়কে ডাক দেয়। জয় বিলুর ডাক শুনে দ্রুত দৌড়ে আসে আর চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে, তুই জানিস কি হয়েছে? বিলু, না তো, কি হয়েছে? জয়, আরে পরীর মা মারা গেছে। বিলু, কি করে মারা গেল? ফাঁসি হয়েছে ওনার? জয়, আরে না রে, আমাদের পাড়ার গোলুর বাবা আছে না, কি যেন নাম? বিলু, সতীশ কাকু। জয়, হ্যাঁ হ্যাঁ রে, সতীশ কাকু তো পুলিশের কোয়ার্টার রান্নাবান্নার কাজ করে। ওই কাকুই সকলকে ঘটনাটা বলছে, ওই দেখ সকলে শুনছে। বিলু, কিন্তু কি করে মারা গেল? জয়, আরে ওই মহিলা নাকি জেলের ভেতর অদ্ভুত সব আচরণ করতো, সবসময় হাসতো, জেলের ভেতরে খাওয়া খেত না। উনি যেই সেলে থাকতো সেখানে অন্য কেউ থাকতে চেত না। ওনার তো কোর্ট কেস পড়ছিল, যেদিন ফাইনাল রায় দেবে কোর্ট থেকে তার আগের দিন রাতেই উনি মারা যায়। উনি মারা যাওয়ার আগের দিন খুব অদ্ভুত আচরণ করেছে, সারাদিন নাকি পাগলের মতো হেসে ওই দিন রাতেই উনি মারা যায়। কিভাবে মারা গেল সেটা জানা যায়নি, তবে উনি যেই সেলে থাকতো তার আশেপাশে সেলে থাকা কয়েদিরা রাতের বেলা একটা অদ্ভুত চিৎকার শুনে ওই পরীর মা মাঝে মধ্যে চিৎকার করতো। তাই তারা সে সময় বিষয়টাকে আমলে নেয়নি, কিন্তু ওই দিন রাতে বেশ কয়েকজন কয়েদি একটা অদ্ভুত কালো রঙের বিশাল বড় একটা ছায়াকে ওনার সেলে আশেপাশে ঘুরতে দেখলো। কি বিলু, কি বলিস? এ তো সাংঘাতিক ব্যাপার। জয়, শুধু কি তাই নাকি? এখন রাত হলে পরীদের বাড়ির ভেতর থেকে অনেকেই নাকি অদ্ভুত সব আওয়াজ শুনছে। ওদের বাড়ির পাশে যে কাকা থাকেন তিনি বলছেন পরীদের বাড়িতে রাতের বেলায় কে যেন চিৎকার করছে, এইরকম আওয়াজ ভেসে আসে। অথচ তিনি বাইরে বেরিয়ে এদিক ওদিক তাকালে কিছুই দেখতে পায় না। আমার তো এসব শুনে ভয় করছে, না জানি আর কত কি কাণ্ড হবে এই বাড়িতে। ভিলু বলল, এত সব কিছুই হতো না যদি না ওই বাড়িতে আমরা সেদিন যেতাম। কি বলিস? জয়, হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু যদি না যেতাম তাহলে এত রহস্য উন্মোচন হতোই বা কি করে? আর কি কোনোদিন আমরা কেউ জানতে পারতাম যে আমাদের আশেপাশে এইরকম অদ্ভুত একটা প্রতিবেশী থাকে? দর্শক, এই ছিল আমাদের আজকের গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।